দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 24। সকল আকতি মিনতি আর বুকফাটা আর্তনাদ কোনো কিছু দিয়েই যেন নোভার পাথরের মতো কঠিন মনকে এক চুলো টলানো সম্ভব হলো না। এডেনের ভেতরে যে ধৈর্যের বাঁটটি এতক্ষণ কোনো মতে টিকেছিল, তা এবার মরমর করে ভেঙে চুরমার হয়ে গেল। বুকের গভীর থেকে উঠে আসা সেই অসহ্য আঘাত আর কষ্টগুলো যেন মুহূর্তে কর্পূরের মতো উবে গিয়ে এক বীভৎস হিংস্র রূপ ধারণ করলো। তার উন্মাদ মস্তিষ্ক এখন কেবল ধ্বংস চায়। মনে হচ্ছে এই পবিত্র স্থানে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেয়। এখানে উপস্থিত প্রতিটি মানুষের নিথর দেহ মাটিতে লুটিয়ে দিয়ে এক ভয়ঙ্কর রক্তগঙ্গা বইয়ে দেওয়ার তীব্র নেশা তাকে গ্রাস করছে। সে নিজের মনেই প্রশ্ন করল, একটি সাধারণ মেয়ের জন্য আর কত নিচে নামবে সে? অনেক তো হলো মায়া আর মমতা দিয়ে বোঝানো, এবার আর সম্ভব নয়। এডেন জায়দাদের ভেতর এত দরদ নেই। সে টালমাটাল শরীর নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। গুলিতে ঝাঁঝরা হওয়া পায়ে ঠিকমতো ভর দিতে পারছে না সে। প্রতিবার মাটিতে চাপ পড়তে গুলি লাগার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে, যা তার প্যান্টের কাপড় ভিজিয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। নাকের রক্তক্ষরণ কিছুটা কমলেও এখন তার চোখের সামনে চারপাশের সবকিছু লাটিমের মতো বনমন করে ঘুরছে। শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে আসছে। এডেন বুঝতে পারছে যে কোনো মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে অন্ধকার অতলে তলিয়ে যেতে পারে। তবুও নিজের শেষ সত্তাটুকু দিয়ে সে সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে পিস্তল বের করে পরপর দুটো গুলি ছুড়ল শূন্যে। মসজিদের চার দেওয়ালের ভেতর সেই গুলির শব্দ বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়ে নোভার কোমল দেহটাকে ভয়ের চোটে কাঁপিয়ে তুলল। এডেনের ভেতরে সেই আদিম রাগ এখন তরতর করে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে গিয়েছে। উন্মাদনা যন্ত্রণার এক চরম পর্যায়ে পৌঁছে সে নিজের তপ্ত পিস্তলটি নিজের মাথায় ঠেকিয়ে দিল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সে যেন মুক্তি খুঁজছে। আজ যদি নিজের এই অবাধ্য মাথার খুলিটাই উড়িয়ে দিতে পারত, তবে বোধহয় তার কলিজার ভেতরের এই দহন কিছুটা কমতো। এই অসহ্য রাগ আর অভিমানে অন্তত একটা বিরতি আসতো। এইডেনের এই আত্মঘাতী রূপ দেখে নোভার চুপ থাকতে পারল না। এক তীব্র উৎকণ্ঠার আতঙ্ক নিয়ে সে চিৎকার করে বলে উঠল, কি করছেনটা কি আপনি? পাগল হয়ে গিয়েছেন? এডেন চোখজোড়া শক্ত করে বন্ধ রেখে দাঁতে দাঁত পিষে চরম অবজ্ঞার সুরে জবাব দিল, পিস্তল দিয়ে চোর পুলিশ খেলছি? খেলবি তুই আমার সাথে? নোভা নিজেকে সামলাতে পারল না। সে তার পায়ের আঙুলের ওপর ভর দিয়ে গোড়ালি উঁচু করে এডেনের সেই দানবীয় হাত ধরার চেষ্টা করল। পিস্তলটি মাথা থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে করতে সে মিনতি করল, মাথা থেকে পিস্তলটা সরান প্লিজ, টিগারে ভুল করে চাপ লেগে যেতে পারে। এডেন এক ঝটকায় নোভাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, ডোন্ট টাচ মি, আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না। কি চাস তুই? আমাকে নিজের হাতে জানে মেরে ফেলতে চাস? আর কত যন্ত্রণা দিবি আমাকে? তুই কি জানিস তোর এই সামান্যতম ছোঁয়ায় কতখানি উত্তাপ রয়েছে, যা আমাকে মুহূর্তেই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলছে? কথাগুলো বলতে বলতেই আবার একদলা তপ্ত রক্ত এডেনের নাক দিয়ে ঝরঝর করে বেরোতে শুরু করলো। আজ যেন তার শরীরের প্রতিটি ধমনীর রক্ত এই মস্তিষ্কের অত্যধিক চাপ শুষে নেওয়ার শপথ নিয়েছে। এইডেনের কালো শার্ট এখন গাঢ় রক্তের এক ভয়ঙ্কর মানচিত্র। নোভার মনের ভেতরকার উৎকণ্ঠা আর ভয় এবার সীমা ছাড়িয়ে গেল। সে অস্থির হয়ে বলতে লাগলো, দেখুন, আপনি ভারসাম্য হারাচ্ছেন নিজের। এত রক্ত ঝরছে আপনার শরীর থেকে যে যে কোনো সময় বিপদ হতে পারে। প্লিজ নিজেকে আর এভাবে কষ্ট দেবেন না। আমার অনেক কষ্ট হচ্ছে। এডেন এক উন্মত্ত সিংহের ন্যায় গর্জন করে উঠল। তার সেই বুক ফাটানো হুঙ্কারে মসজিদের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলল, তুই নিজের কষ্ট দেখছিস, অথচ আমার ভেতরের এই হাহাকার, এই দহন তোর চোখে পড়ছে না? আমাকে তোর নেশায় মত্ত করে ভালোবাসার জালে আটকে আজ মাঝপথে দিশেহারা করে অন্য কারো হয়ে চলে যাচ্ছিস। প্রয়োজন নেই আর তোকে আমার। তোকে নিজ হাতে শেষ করে দিয়ে আমি নিজেও মরব প্রয়োজনে। আমার কথা না ভাবলেও চলবে তোর। নোভা স্তব্ধ হয়ে একদৃষ্টিতে কিছুক্ষণ এডেনের সেই রক্তাক্ত আর বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে রইল। কেন যেন তার ফ্যাকাশে ঠোঁটে এক চিলতে রহস্যময় কিন্তু মায়াবী হাসি ফুটে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে এডেনের সেই বিশাল আর শক্তপোক্ত বুকের উপর আছড়ে পড়ল। সে নিজে দুই হাত দিয়ে এইডেনের বলিষ্ঠ দেহটাকে মরণপণে আঁকড়ে ধরল। এইডেনের সেই চওড়া বুকের মাঝে নিজের ছোট মাথাটা পরম আশ্রয়ে গুঁজে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভালোবাসি তো আমিও,
পাগলামি করবেন না, আর দয়া করে। আমি শুধু আপনারই ছিলাম আর এখনো আপনারই আছি। মুহূর্তের মধ্যেই তপ্ত মরুভূমিতে যেন এক পশলা বৃষ্টির শীতলতা নেমে এলো। নোভার এই একটিমাত্র বাক্য পুরো মসজিদের রণক্ষেত্র সম পরিবেশটাকে একদম শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আশেপাশে উপস্থিত প্রতিটি মানুষ, গার্ড থেকে শুরু করে কাজী, সবাই এক গভীর স্তব্ধতায় ছেয়ে গেল। সেখানে এখন কেবল এই দুই নরনারীর দ্রুত হওয়া নিঃশ্বাসের শব্দগুলো পরিষ্কার শোনা যাচ্ছে। নাহিয়ান এই দৃশ্য সহ্য করতে পারল না। সে পেছন থেকে নোভার হাত ধরে তাকে এইডেনের বুক থেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু এইডেন নোভাকে এক হাতে বুকে লেপ্টে রেখেই অন্য হাত দিয়ে খপ করে নাহিয়ানের হাতের কবজিটা লোহার সাঁড়াশির মতো শক্ত করে চেপে ধরল। নাহিয়ানের মুখ কুঁচকে এলো। নাহিয়ান দাঁতে দাঁত চেপে এইডেনের সেই ভয়ঙ্কর আর লাল হয়ে থাকা চোখ জোড়ার দিকে তাকালো। তারপর নোভাকে উদ্দেশ্য করে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ইউ আর মাই ওয়াইফ নোভা। একজন পরপুরুষের স্পর্শ তোমার গায়ে মাখা এখন সম্পূর্ণ হারাম। এই খুনি গ্যাংস্টার বসকে এখনই ছাড়ো। ও তোমার মতো নিষ্পাপ মেয়ের জন্য কোনোভাবেই সঠিক পুরুষ নয়। কিন্তু নোভা যেন কানেই তুলল না নাহিয়ানের কথা। সে পাথরের মতো এডেনের বুকে মিশে রইল। ঠিক এমন সময় একজন প্রবীণ উকিল সেখানে প্রবেশ করলেন রেজিস্ট্রি পেপার হাতে নিয়ে। এনাকেও আসলে নাহিয়ানি আগেভাগে ডেকে পাঠিয়েছিল বিয়েটা আইনিভাবে পাকাপোক্ত করার জন্য। কিন্তু তিনি ভেতরে এসে যখন সরাসরি এডেনের দিকে তাকালেন, তখন তার পা যেন মাটিতে আটকে গেল। এইডেন তার দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেই উকিলের বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি অত্যন্ত ভীতু চোখে এইডেনের দিকে তাকিয়ে জোরপূর্বক একটু হাসার চেষ্টা করলেন, যা দেখতে বেশ করুণ লাগলো। এরপর তিনি কাঁপা কাঁপা হাতে নাহিয়ানের দিকে তাকিয়ে বললেন, রেজিস্ট্রি পেপার রেডি মিস্টার সুলতান। এইডেন তার হাত বাড়িয়ে গম্ভীর স্বরে বলল, দেখি কার নামে রেজিস্ট্রি পেপার রেডি করা হয়েছে। নাহিয়ান উকিলকে ধমক দিয়ে চিৎকার করে বলল, খবরদার না, আমার পেপার আমার হাতে দিন। কিন্তু ততক্ষণে গ্যাভিন বিদ্যুৎ গতিতে উকিলের হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়েছে। কেনি দ্রুত সেই পেপারটা খুলে খুঁটিয়ে পড়ে জানালো, বস, এখানে মিস্টার সুলতান এবং নোভা। গ্যাভিন পুরো কথা শেষ করার আগেই থেমে গেল। একটা শুকনো ঢোক গিলে আবারও বলল, মিস্টার সুলতান এবং আমাদের সিস্টার নোভার নামে নতুন রেজিস্ট্রি পেপার বানানো হয়েছে বস। এইডেন এবার এক পৈশাসিক জয়ের হাসি হাসল। সে সরাসরি নাইহানের চোখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে ঘোষণা করল, আমার সাথে নোভার রেজিস্ট্রি অনেক আগে হয়ে গিয়েছে। এমনকি আইনিভাবে ওর অভিভাবক হওয়ার সকল কার্যক্রমও আমি শেষ করে ফেলেছি। ইউ আর টু মাচ লেট মাই বয়। নাইহান যেন আকাশ থেকে পড়ল। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলা উচিত সে আর ভেবে পেল না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। এইডেনের ইশারায় তার সশস্ত্র গার্ডরা নাহিয়ান, বেঞ্জামিন, তাহসিন এবং আজরানকে চারপাশ থেকে বন্দুকের নলের মুখে ঘিরে ধরল। তাহসিনের হলদে ফর্সা মুখটা ভয়ে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। এইডেনের আদেশে তার সশস্ত্র দেহরক্ষীরা প্রতিটি অবাধ্য মাথাকে টেনে হিঁচড়ে মসজিদের বাইরে নিয়ে গেল। সেখানে আগে থেকে প্রস্তুত রাখা একটি বড় গাড়িতে তাদের সবাইকে অত্যন্ত নির্দয়ভাবে বসানো হলো। কেবল বসেই ক্ষান্ত হলো না তারা, অত্যন্ত চতুরতার সাথে প্রত্যেকের চোখ কালো কাপড়ে বেঁধে দেওয়া হলো, মুখ বন্ধ করে দেওয়া হলো যাতে কোনো আর্তনাদ বাইরে না আসে, আর হাত দুটো পিঠমোড়া করে শক্ত রশিতে বেঁধে ফেলা হলো। নোভা যেন এক ঝড়ের ঝাপটা থেকে বাঁচতে এইডেনের চড়া শরীরের পাশে একদম গুটিসুটি মেরে লেপ্টে দাঁড়িয়ে আছে। কেনি দ্রুত পায়ে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে পুনরায় ডেকে আনলেন এবং অত্যন্ত গম্ভীর স্বরে নির্দেশ দিলেন নোভার এইডেনের নিখা পড়ানোর জন্য। কিন্তু ইমাম সাহেব কপালে চিন্তার ভাঁজ ফেলে অত্যন্ত ভয়ার্ত কণ্ঠে বললেন, বাবা, এই মেয়েটি তো মাত্র কয়েক মুহূর্ত আগে অন্য একজনকে কবুল করেছে। ইসলামী শরীয়ত আর আইন অনুযায়ী সেই পুরুষের সাথে যথাযথভাবে তালাকপ্রাপ্ত না হওয়া অবধি আমি পুনরায় এই মেয়ের নিকাহ পড়াতে পারি না। এটা অসম্ভব। ইমাম সাহেবের কথা শুনে এডেনের কপাল কুঁচকে গেল। চোখের কোণে ফুটে উঠল সেই ভয়ঙ্কর সুলভ রক্তচাপ। সে রেগে কিছু একটা বলতে যাবে, তার ঠিক আগের মুহূর্তেই নোভা তড়িঘড়ি করে অত্যন্ত নিচু আর মিনমিনে গলায় বলে উঠল, আমি আমি একটু আগে কবুল বলিনি। ইমাম সাহেবের কাছে পুরো বিষয়টা কেমন গোলমেলে আর ঘোলাটে ঠেকল। পর্দার আড়ালে আসলে কী নাটক হয়েছে তা তার বোধগম্য হলো না। কিন্তু যখনই তিনি পুনরায় কিছু জিজ্ঞেস করতে চাইলেন, ঠিক তখনই এইডেনের সেই জলজ্যান্ত আগুনের মতো চোখের দিকে তাকিয়ে তার কলিজা শুকিয়ে জল হয়ে গেল। আর কিছু বলার সাহস বা কলিজা কোনোটাই তার অবশিষ্ট রইল না। নিজের জানের মায়ার পরিস্থিতি বেগতিক দেখে তিনি অবশেষে বাধ্য হয়ে নিকাহ পড়াতে রাজি হলেন। কিন্তু ঠিক তখনই বিয়ের মন্ত্র শুরু হতে যাবে।
তখনই সকল নিস্তব্ধতা ভেঙে হুড়মুড় করে দৌড়ে এলো গ্যাভিন আর অলিভার। গ্যাভিন আবদারের সুরে বলতে শুরু করলো, বস বস, এভাবে হুটহাট করে মসজিদে শুধু একটা নাম কাওয়াস্তে বিয়ে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমাদের মতো একমাত্র বসের বিয়ে কি শুধু এই একটা নিরিবিলি মসজিদে হবে? আমরা ছোটবেলা থেকে কত বড় বড় আশা আর স্বপ্ন নিয়ে বসে আছি যে আপনার বিয়েতে আনন্দ করব, ভালো মন্দ খাবো। আমাদের জন্য হলেও তো অন্তত একটা বড়সড় রাজকীয় আয়োজন করতে হবে বস। কেনিত মূর্তির মতো একপাশে দাঁড়িয়ে এদের এই অতি উৎসাহী বাচ্চামি দেখছিল। তার এই মুহূর্তে কোনোভাবেই এদের সাথে তাল মিলিয়ে ফালতু কথা বলার মানসিকতা ছিল না। অলিভার কেনিতের নির্লিপ্ততা দেখে তার হাতের কনুই দিয়ে একটা জোরালো গুঁতো মেরে ফিসফিস করে ধমকে উঠল, এই বেটা, তুইও তো বসের ডান হাত, তুই কেন বলছিস না একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কথা? কিছু তো বল। কেনিত চরম বিরক্তি নিয়ে তাদের দিকে তাকালো। নোভা এতক্ষণ আতঙ্কে থাকলেও গ্যাভিন আর অলিভারের এই অদ্ভুত আর মজার সব কথা শুনে তার বিষণ্ণ ঠোঁটে খিলখিল করে হাসি ফুটে উঠল। এডেন এক মুহূর্তের জন্য নোভার সেই ঝলমলে আর নিষ্পাপ হাসিটার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে রইল। নোভার ঠোঁটের সে হাসি যেন এডেনের পাথরের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আর স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিল। মূলত এডেন কখনোই চায় না নোভাকে বাইরের জগতের সামনে আনতে, কারণ সে জানে তার অসংখ্য শক্তিশালী শত্রু রয়েছে যারা এডেনকে পরাস্ত করতে না পেরে খুব সহজেই তার নোভাকে টার্গেট করবে। নোভাকে আড়ালে রাখাই তার সবচেয়ে বড় নিরাপত্তা। কিন্তু আজ নোভার এই অকৃত্রিম হাসি দেখে এডেন মনে মনে ভাবল, তার সানশাইনের খুশির জন্য পৃথিবীর সব নিয়ম ভাঙা জায়েজ। এডেন কিছুক্ষণ গম্ভীর মুখে চিন্তা করে ঘোষণা করল, ঠিক আছে, কাল তোরা যা মন চায় আয়োজন করিস, তবে খবরদার কোনো আজে বাজে বা অতিরিক্ত ভংচং দিয়ে সাজাবি না, সব কিছু যেন মার্জিত থাকে। গ্যাভিন আর অলিভার যেন আকাশের চাঁদ হাতে পেল। তারা একদম বড় বড় বুঝদার মানুষের মতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা দিল, বস আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমাদের চয়েস বা পছন্দ দুনিয়ার সেরা। আমরা নিজেরা রাত জেগে সব ডেকোরেশন আর সাজসজ্জার কাজ তদারকি করব। তাদের এমন চয়েসের কথা শুনে কেনিত নিজের মনে মনে বিড়বিড় করে উঠল, এটাই তো আমার সব থেকে বেশি ভয়ের কারণ, তোরা সাজাবি মানেই তো বিপদ। গাভিন ভ্রুকুচকে ক্যানিতের বিড়বিড়ানি শুনে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, কিরে তুই কি আমাদের নিয়ে কিছু বললি? ক্যানিত একদম সাধু সেজে দুপাশে মাথা নাড়িয়ে ছোট করে উত্তর দিল, না। আবারও শুরু হলো সেই প্রতীক্ষিত নিকা পড়ার পর্ব। এডেন হুজুরের পাশে বসেই হঠাৎ খেয়াল করলো সে আজ প্রায় 21 বছর পর কোনো মসজিদের পবিত্র চৌকাঠে পা রেখেছে। 21টি বছর সে আল্লাহর দরবার থেকে দূরে ছিল, আর আজ এসেছে তার জীবনের একমাত্র ভালোবাসা নোভাকে সম্পূর্ণ হালাল এবং পবিত্রভাবে নিজের করে পাওয়ার জন্য। সে পাতলা পর্দার উপাসে আবছাভাবে দেখা যাওয়া নোভার ছায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে বিস্ময় জাগলো, কি এমন আছে এই টলটলে কিশোরী মেয়েটার মাঝে যা এডেন জায়দাদের মতো যুক্তরাজ্যের দোদণ্ড প্রতাপশালী গ্যাংস্টার বসকে 21 বছর পর একটি মসজিদের মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ইমাম সাহেব গম্ভীর কণ্ঠে বিয়ের সূরা পড়তে শুরু করলেন। তিনি এডেনকে নির্দেশ দিলেন, এখন আমার সাথে সাথে বলুন, আমি নোভাকে স্ত্রী হিসেবে কবুল করিলাম। এভাবে স্পষ্ট করে 3বার বলুন। কিন্তু ঠিক যখনই এডেন মুখ খুলতে যাবে তখনই পর্দার অপর পাশ থেকে নোভার অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠ ভেসে এলো, থামুন, আমার বিয়ের আগে কিছু শর্ত রয়েছে। গ্যাভিন ওপাশ থেকে উৎসাহ দিয়ে বলে উঠল, বলুন সিস্টার, আপনার মনে যা যা শর্ত আছে সব নির্দ্বিধায় বলে ফেলুন, আমাদের বস আপনার প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে মেনে নেবেন। নোভা এবার তার মনের গভীর থেকে শর্তগুলো বলতে শুরু করলো, প্রথমত এই নিকাহ হবার পর উনি আমার দিক থেকে নজর সরিয়ে অন্য কোনো পরনারী দিকে তাকাতেও পারবেন না। দ্বিতীয়ত, ওনার দীর্ঘ জীবনের চলার পথে আমি হব ওনার প্রথম এবং আমি শেষ নারী। আর তৃতীয়ত, যদি এমন হয় যে আজ বিয়ে ঠিক পরপরই আমি কোনো কারণে মারা যাই, তবুও উনি জীবনে আর কোনো দিন কোনো নারীকে বিয়ে করবেন না। ওনার হৃদয়ে আর দ্বিতীয় কোনো নারীর প্রবেশাধিকার থাকবে না। এইডেন পর্দার সেই পাতলা জর্জেট কাপড়ের ফাঁক দিয়ে নোভার ছায়াটার দিকে তাকিয়ে এক চিলতে বিজয়ী আর দাম্ভিকতার হাসি হাসল। তারপর সে গম্ভীর স্বরে বলতে শুরু করলো, আমি আনফিজা ইবনাত নোভাকে আজ এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নিজের একমাত্র এবং বৈধ স্ত্রী হিসেবে কবুল করলাম। তাকে আমার জীবনের আদি এবং অন্তিম নারী হিসেবে কবুল করলাম। আজ থেকে তার অনুপস্থিতিতেও অন্য কোনো নারী আমার জীবনে আসবে না এবং আমিও সে ব্যতীত অন্য কোনো নারীর দিকে কোনো দিন তাকাবো না। এই জবানে তাকে আমি আজীবনের জন্য কবুল করলাম। বিশাল প্রাসাদসম বাড়ি রাইলি ম্যানর
রাতের নিস্তব্ধতায় এই বিশাল অট্টালিকাটি যেন কোনো এক প্রাচীন রহস্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। শখানেক কক্ষের এই প্রাসাদে মানুষের আনাগোনা কম নয়, তবু আজ রাতের নিস্তব্ধতা যেন একটু বেশি গাঢ়। কিয়ানের চোখে আজ ঘুম নেই, বাড়িতে আজরান নেই, তাই মন খুলে আড্ডা দেওয়ার মতো কোনো সঙ্গীও পাশে নেই। অলস সময় কাটাতে কিয়ান পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখছিল। দেখতে দেখতে সে এক অদ্ভুত বিষয় আবিষ্কার করলো। বাড়িটির সামনের দিক থেকে দেখলে দোতলা মনে হয়, অথচ পেছনের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় এটি আসলে তিনতলা। এই তৃতীয় তলাটি কোনো এক অজ্ঞাত কারণে সবসময় বন্ধ রাখা হয়। সেখানে কারো প্রবেশাধিকার নেই। দরজার মরচে ধরা তালার ওপর মাকড়সার পুরোজাল জমেছে, যা জানান দিচ্ছে কতকাল ধরে এখানে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। কিয়ানের ভেতরে এক তীব্র কৌতূহল জেগে উঠল। সে পা টিপে টিপে সেই রহস্যময় তৃতীয় তলার দরজার সামনে এসে দাঁড়ালো। তিনতলায় একটি বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ এক অদ্ভুত পিয়ানোর সুর আর তার সাথে তাল মেলালো মায়াবী গানের শব্দ ভেসে আসছে। কিন্তু সেই সুরের ভেতরেই মিশে আছে এক বিভীষিকাময় ধাতব শব্দ, কেমন যেন লোহার সাথে লোহার ঘর্ষণের কর্কশ শব্দ, যা রাতের প্রশান্তিকে বিষিয়ে দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ করে দরজায় কান পাততেই তা একটু আফসা স্বরে শোনা যাচ্ছে সেই গান। অত্যন্ত ধীর, চিকন আর এক অপার্থিব কণ্ঠে কেউ একজন গেয়ে চলেছে সেই চিরচেনা গানের ছন্দ। I know you belong to somebody new, but tonight you belong to me. Although we are apart, you are part of my heart, and tonight you belong to me. কিয়ানের মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই তলাটি তো বছরের পর বছর ধরে বন্ধ, বাইরের তালার উপর মাকড়সার জাল অক্ষত, তাহলে ভেতরে গান গাইছে কে? যদি ভেতরে কেউ থেকেই থাকে, তবে তাকে কেন বাইরে থেকে তালাবন্দি করে রাখা হয়েছে? আর যদি মানুষ না থাকে, তবে এই সমুধুর সুর আসছে কোথা থেকে? এক অদ্ভুত শিহরণ কিয়ানের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। যদিও সে ভূতপ্রেত বা অলৌকিক কিছুতে বিশ্বাসী নয়, তবুও এই মুহূর্তের পরিবেশ তাকে যুক্তিহীন করে তুলছে। কিয়ান দ্বিধাদ্বন্দ্বে ভুগে অবশেষে দরজার খুব আলতো করে একটা টোকা দিল। টোকাটা এতটাই হালকা ছিল যে দরজার ওপারে আদৌ সেই শব্দ পৌঁছেছে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়। সে চায়নি বাড়ির অন্য কেউ, বিশেষ করে মিসেস ভেনিস, এই শব্দ শুনে ফেলুক। কিন্তু আশ্চর্যজনকভাবে টোকা দেওয়ার সাথে সাথেই সেই গানটি থেমে গেল। পুরো তলাটি এমনভাবে নিস্তব্ধ হয়ে গেল যেন কয়েক সেকেন্ড আগেও এখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। চারিদিকে এক ভুতুড়ে নীরবতা জেঁকে ধরল। কিয়ান এবার আসলেও ঘাবড়ে গেল। তার ভেতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে। নির্জন সমুদ্র সৈকতের একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই কুচকুচে কালো মার্সিডিজ গাড়িটি। চারিদিকে নিস্তব্ধতায় কেবল সমুদ্রের বিশাল ঢেউয়ে আছড়ে পড়ার গর্জন শোনা যাচ্ছে। গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে বসে আছে এইডেন জায়েদাত। তার সারা শরীরের ক্লান্তি যেন আজ এক অদ্ভুত প্রশান্তিতে রূপ নিয়েছে। আর তার ঠিক পাশেই সিটে জানালার কাজ সম্পূর্ণ নামিয়ে দিয়ে বাইরে মাথা বের করে দিয়ে নোভা সমুদ্রের নোনা বাতাস নিজের চোখে মুখে মাখছে। বহুদিন পর নোভার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পেয়েছে। এইডেন ধীর লয়ে চোখ মেলে নোভার দিকে তাকালো। মেয়েটাকে আজ কেন যেন একটু বড় বড় লাগছে তার কাছে। মনে হচ্ছে বিয়ের পবিত্র বন্ধনে নোভা রাতারাতি এক পূর্ণাঙ্গ নারীতে রূপ নিয়েছে। বিয়ের পর নোভার মায়াবী মুখশ্রীতে এক নতুন উজ্জ্বলতা যোগ হয়েছে, যা তাকে আগের চেয়েও কয়েক গুণ বেশি মোহময়ী করে তুলেছে। বাতাসের তোড়ে নোভার সোনালি বন চুলগুলো অবাধ্য হয়ে উঠছে, যেন আগুনের শিখা খেলা করছে তার মুখের চারপাশে। এডেন মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে অত্যন্ত নিচু আর গম্ভীর স্বরে বিড়বিড় করে বলে উঠল, মাই ওয়াইফি। নোভা বাতাসের শস্য শব্দ চিরে এডেনের গলা স্বর শুনতে পেয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, যেন সে ঠিক বুঝতে পারল না এডেন কি বলতে চাইছে, তাই আলতো করে প্রশ্ন করল, কি বললেন? এডেন কোনো উত্তর না দিয়ে কেবল তার সেই চোখের ইশারায় নোভাকে নিজের কাছে আসার সংকেত দিল। নোভা সিটে ভালো করে বসে এডেনের দিকে মনোযোগ দিল। এডেন পুনরায় তার সেই ভরাটার নেশালো কণ্ঠে বলল, কাম ক্লোজার টু মি। নোভা দ্বিধা কাটিয়ে তার দিকে আরেকটু এগিয়ে আসলো, কিন্তু এডেনের ধৈর্য মানল না। সে সিটে সামান্য ঝুঁকে নোভাকে এক প্রকার পাজাগোলা করে তুলে সরাসরি নিজের রুরুর ওপর বসিয়ে নিল। নোভা এখন এডেনের মুখোমুখি হয়ে তার পায়ের দুদিকে পা দিয়ে বসে আছে। এডেনের মতো বিশালদেহী পুরুষের কোলে এভাবে বসে
লজ্জায় আর আড়ষ্টতায় নোভা একদম কুঁকড়ে ছোট হয়ে গেল। এডেন তার দীর্ঘ আঙুলে নোভার রেশমি চুলগুলো জড়িয়ে নিয়ে নিজের নাকের সামনে ধরল। এই কিশোরী মেয়েটার চুলের ঘ্রাণে কোনো এক অদৃশ্য মাদকতা আছে, যা এডেনের প্রতিটি স্নায়ুতে এক তীব্র নেশার মতো কাজ করে। এডেন সেই চুলের ঘ্রাণে ব্রুধ হয়ে নিশালো আর গম্ভীর কণ্ঠে নোভার কানে ফিসফিস করে বলল, তুমি যদি আর কোনোদিন আমার থেকে পালানোর সামান্যতম চেষ্টাও করো নোভা, তবে সেদিন তোমার জন্য আর কোনো ক্ষমা বরাদ্দ থাকবে না। সেদিন যা ঘটবে তার জন্য তোমাকে আজীবন প্রচুর রিগ্রেট ফিল করে তুমি মাইন্ড ইট। নোভা এডেনের সেই ভিন্ন রঙা গভীর চোখের দিকে সরাসরি তাকিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? এডেন তার ঠোঁটের কোণে এক চিলতে বক্র হাসি ফুটিয়ে তুলল। সে নোভার নরম হাতটি নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে তাতে এক তপ্ত চুমু এঁকে দিয়ে বলল, ইটস এ প্রমিস মাই লাভ। তার চোখ দুটো ছোট ছোট করে বিস্ময় নিয়ে বলল, আপনি সত্যি ভীষণ ডেঞ্জারাস একজন মানুষ। এডেন হালকা হেসে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, কিন্তু সবকিছু জেনেও তো তুমি শেষমেশ আমার কাছে আবার ফিরে এসেছো। নোভার মুখে আর কোনো উত্তর জোগালো না। এডেন জায়দাদ কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে তা সে নিজের চোখেই দেখেছে। তবু এক অলৌকিক আকর্ষণে সে বারবার এই লোকটার বুকেই নিজের শেষ আশ্রয় খুঁজে পায়। এটাই হয়তো নিয়তি। এইডেন নোভার ঘাট থেকে একরাশ চুল সরিয়ে অন্য পাশে নিল, ফলে নোভার মোমের মতো শুভ্র আর ফর্সা ঘাড়ের একাংশ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ল। এডেন কোনো দ্বিধা না করে নিজের তপ্ত ঠোঁট ছোঁয়ালো সেখানে। এক অভাবনীয় শিহরণে নোভা নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল এবং অবচেতন মনেই এডেনের শক্ত পিঠে নিজের নখ বিধিয়ে দিল। এডেন আলতো করে একটা কামড় বসালো নোভার ঘাড়ের সেই নরম চামড়ায়। সে নোভার বাম কাঁধের পোশাক সামান্য সরিয়ে দিয়ে সেখানে ছোট ছোট অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে তুলল। সে উন্মাদের মতো বিড়বিড় করে বলতে লাগলো, মাইন, এভরি ফাকিং ইঞ্চ অফ ইউর জাস্ট অনলি মাইন। আমার তোমার শরীরের প্রতিটি ইঞ্চি কেবল আর কেবলই আমার। সে নোভার সরু কোমর দুহাতে জাপটে ধরে নিজের বিশাল আর চওড়া বুকের সাথে একদম লেপ্টে ফেলল। নোভার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এডেনের সেই আগুনের মতো তপ্ত স্পর্শ তাকে পুরোপুরি বেসামাল করে তুলছে। তার ভেতরের সব প্রতিরোধ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এডেন তাকে ছেড়ে দিল এবং নিজেকে কিছুটা সরিয়ে নিল। এই আচমকা দূরত্বে নোভা কিছুটা চমকে উঠল এবং লজ্জিত বোধ করল। এতক্ষণ সে এডেনের প্রতিটি স্পর্শ গভীর ভালোবাসার সাথে গ্রহণ করেছিল, তবে কেন মাঝপথে এই বাধা? নোভা জিজ্ঞাসা আর বিভ্রান্ত চোখে এডেনের দিকে তাকালো। এডেন নিজের চোখ বুজে বড় করে এক নিঃশ্বাস নিল। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে সে নিচু স্বরে বলল, ইউ আর নট রেডি ফর দ্যাট। তুমি এখন এর জন্য পুরোপুরি তৈরি নও। নোভা যেন কিছুটা অভিমানী হয়ে উঠল। সে সরাসরি প্রশ্ন করল, তাহলে আমার এত কাছে কেন এলেন আপনি? আমি তো নিজে থেকে আসিনি, আপনি ডেকেছিলেন। এইডেন চোখ বন্ধ করে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু নিজের কোলে নিজের পরম আকাঙ্ক্ষিত প্রেয়সীকে বসিয়ে রেখে নিজেকে সংবরণ করা কি আদৌ সম্ভব? সে নোভার থুতনি ধরে নিজের দিকে মুখটা উঁচিয়ে ধরে ধীরলয়ে বলল, আই অ্যাম ফায়ার। আমি হলাম আগুন। নোভা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপরে একটি শুকনো ঢোক গিলে অদম্য সাহসে উত্তর দিল, দেন বার্ন মি, তবে আমাকে পুড়িয়ে ফেলুন। এডেন এবার এক চিলতে বক্র কিন্তু তৃপ্তির হাসি হাসল। নোভার এই উন্মাদনা তাকে অবাক করছে এবং অসম্ভব ভালো লাগছে। এতদিন যে মেয়েটি তার একটু কাছে এলেই আতঙ্কে স্যাঁত করে উঠত, আজ সে নিজে থেকে এডেনের সবটুকু পেতে চাইছে। হয়তো নোভার মন থেকে এই স্পর্শগুলো মেনে নেওয়াটাই আজ তাকে এমন নির্ভীক করে তুলেছে। এডেন নোভার মুখের একদম সন্নিকটে নিজের মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে ভরাট গলায় বলল, আই এম ফ্রম হেল। আমি নরক থেকে এসেছি। নোভা এবারও বিন্দুমাত্র না দমে উত্তর দিল, আই উইল বি এ গুড গার্ল ইন হেল উইথ ইউ। আমি তোমার সাথে সেই নরকেও এক লক্ষ্মী মেয়ে হয়ে থাকব। নোভার পরপর এমন সাহসী আর আবেগী উত্তরগুলো এডেনের ভেতর এক নতুন ধরনের প্রশান্তি আর জেদ বয়ে আনলো। তার দৃষ্টি এখন কামনায় আর ভালোবাসায় ঘোলাটে হয়ে এসেছে। তার মনে হচ্ছে নোভাকে নিজে নিজে পিষে ফেলতে পারলেই যেন তার জীবনের সব অপূর্ণতা ঘুচে যাবে। সে করে নোভার গোলাপি ঠোঁটের ওপর নিজের তপ্ত ঠোঁট জোড়া সজোরে চেপে ধরল। নোভাও আলতো করে এডেনের চওড়া কাঁধে হাত রেখে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। এডেন নোভার ঘাড় শক্ত করে চেপে ধরে তাকে আরও কাছে টেনে আনলো, যেন তাদের মাঝখানে বাতাসের চলাচলের মতো সামান্য জায়গাটুকু অবশিষ্ট না থাকে।
সমুদ্রের গর্জন ছাপিয়ে এখন কেবল এই দুই তৃষ্ণার্ত হৃদয়ের ঘন নিঃশ্বাসের শব্দ গাড়ির ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। এমন সময় গাড়ির কাঁচের ভেতর একটি টর্চের আলো এসে পড়ল।